আধুনিক সেফটি ফিচার, মজবুত বডি স্ট্রাকচার আর স্মার্ট টেকনোলজির সমন্বয়ে গাড়িটি ইতিমধ্যেই গ্রাহকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। সড়কে প্রতিটি যাত্রাকে বাড়ির মতো নিরাপদ করে তুলতেই এই মডেলটি বাজারে আনা হয়েছে। ব্যবহারকারীদের মতে শহরের ব্যস্ত রাস্তায় কিংবা দীর্ঘ ভ্রমণে কিয়া সনেট দিচ্ছে বাড়তি আত্মবিশ্বাস ও নিশ্চয়তা। দেখতে চাই কতটা সেফ আর কি আছে এই গাড়িতে। ডিয়ার কার লাভার্স, সবাইকে স্বাগত জানাচ্ছি ভোভোর একেবারে নতুন একটা ব্র্যান্ড এপিসোডে। সঙ্গে আছি আমি গালিব ইবনে রিয়াজ। আজকে আমরা চলে এসেছি কিয়া বাংলাদেশের। যদিও বলছেন না তারা যে এটি আসলে তাদের কোনো ফ্ল্যাগশিপ শোরুম, কিন্তু বাংলাদেশে তারা দুটি শোরুম পরিচালনা করে, একটি ঢাকা আর একটি চিটাগাংয়ে। আমরা এসেছি আজকে ঢাকার শোরুমে। এবং ইতিপূর্বে যেহেতু কিয়া একটি কোরিয়ান ব্র্যান্ড, তারা অনেক আগে থেকেই বাংলাদেশে গাড়ি বাজারজাত করে আসছে। এখন তারা যে মডেলের গাড়িগুলো বাজারজাত করছে সেগুলো কিন্তু বর্তমান সময়ের সঙ্গে তাল মিলিয়ে এবং যেই ধরনের অন্যান্য ব্র্যান্ড যেই ধরনের গাড়ি তারা বাজারে নিয়ে আসছে, ঠিক একই রকমভাবে তারাও প্রতিযোগিতায় টিকে থাকার জন্য নতুন নতুন ব্র্যান্ডের তারা গাড়ি নিয়ে আসছে। আজকে যে গাড়িটি নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে কিয়া সনেট, যেটি আসলে একটা কম্প্যাক্ট এসইভি কার। তবে শুরুতেই যেই বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে এর এক্সটেরিয়র। এবং এর এক্সটেরিয়রের আমি যদি একেবারে শুরুর কথা যদি বলতে চাই, তাহলে তো সামনের ফ্রন্ট সাইডের বিষয়টি চলে আসে এবং এটিকে মোটামুটি বলা চলে যে একটি অ্যারোডাইনামিক একটি শেপ দেওয়া হয়েছে। কারণ এখন গাড়ি যারাই বাজারে নিয়ে আসছে না কেন, তারা কিন্তু এইটাকে মাথায় রেখেই গাড়ি প্রস্তুত করছে। আমি যদি শুরুতেই হেডলাইটের পজিশন নিয়ে যদি কথা বলি, তাহলে রিয়ারের লাইট এখানে তো রয়েছে। এখন আমরা অন্যান্য গাড়িতে যেরকম এলইডি লাইট দেখি, সেটি কিন্তু এখানে ব্যবহার করা হয়নি। আগের যে হ্যালোজেন লাইট সেটিকেই ব্যবহার করা হয়েছে। এবং এই গাড়ির সামনে কোনো সেন্সর অর্থাৎ পার্কিং সেন্সর সেটি কিন্তু রাখা হয়নি। আর সামনে গ্রিল তো রয়েছে এবং দুটাই ফাংশনাল গ্রিল, আমি নিচে এবং উপরে দুটোই দেখতে পাচ্ছি। যারা ম্যানুফ্যাকচারার তারা বলছে যে এটা একটা ওয়াইল্ড লুক দেওয়া হয়েছে। আমার কাছেও ঠিক তেমনটাই মনে হচ্ছে যে একটা ওয়াইল্ড লুক দেওয়া হয়েছেও। আমি যদি একটু এবারে সাইড নিয়ে যদি কথা বলি, তাহলে সাইডের শুরুতেই যে কথাটি বলতে হয় এর হুইল বেস। যদিও এটা বলা হচ্ছে যে কম্প্যাক্ট এসইউভি, কিন্তু আমার কাছে হুইল বেসটা খুব একটা কিন্তু কম মনে হচ্ছে না, এটা যথেষ্ট বড়ই মনে হচ্ছে। আর টায়ার সাইজ নিয়ে যদি আমি বলি, তাহলে এখানে 215, 50 আর 16, অর্থাৎ এই রিমের সাইজ 16। এবং মোটামুটি বলা চলে যে একটা এসইভির জন্য যেরকম টায়ার সাইজ হওয়ার দরকার ঠিক সেরকমই আসলে করার চেষ্টা করা হয়েছে। আর লুকিং গ্লাসে ভিজিবল ইন্ডিকেটর রয়েছে, অর্থাৎ এটি যখন রাস্তায় যখন এই ইন্ডিকেটর যখন আপনি দিবেন তখন এটা কিন্তু যথেষ্ট ভিজিবল হবে। আর পাশের যেই একটি ফ্রেম দেওয়া হয়েছে এবং এটা পুরোপুরি কিন্তু ফাইবার ফ্রেম, আর নিচে পুরো এই সামনে থেকে শেষ পর্যন্ত একটি নিকেল শিল্ড আমরা দেখতে পাচ্ছি। পেছনের এক্সটেরিয়র নিয়ে যদি বলি, তাহলে শুরুতেই আসবে হচ্ছে টেল লাইটটা। এবং এই টেল লাইটটা পুরোটা দেখে একটু ভুল বুঝাবুঝি হতে পারে যে পুরোটাই আসলে টেল লাইট, আসলে তা কিন্তু নয়। শুধু টেল লাইটটা এই পোর্শনটুকু, বাকিটা এর সাথে ডিজাইনের সাথে সামঞ্জস্য রেখে পুরোটা ডিজাইন করা হয়েছে, অর্থাৎ এই টেল লাইট কিন্তু জ্বলবে না। আবার ঠিক উপরে এখানে একটি টেল লাইট দেওয়া হয়েছে। আর ঠিক পাশাপাশি এই গাড়ির ব্যাজ এখানে রয়েছে এবং লোগো মাঝখানে দেওয়া হয়েছে। পেছনে দুটি পার্কিং সেন্সর রয়েছে, এখানে একটা আর এখানে একটা, আর এখানে রিয়ার ভিউ ক্যামেরা রয়েছে, যেটা এই গাড়ির পার্কিংয়ের সময় কিংবা যে কোনো সেফটি ফিচারে যে পুরোটা যে কাভার করার যে বিষয়টি রয়েছে, পুরোটাই কিন্তু এটি কাভার করবে বলে তারা বলছেন। এই রিয়ার ভিউ ক্যামেরার নিচেই কিন্তু একটি বাম্পারের সাথে একটি লাইট রয়েছে, যেটা আপনার ভিজিবিলিটি ক্লিয়ার করবে যখন আপনি পার্কিং করবেন। এবং এখানে একটা শার্পিং অ্যান্টেনা ব্যবহার করা হয়েছে এবং সেই সাথে এই ডান সাইডে দুটি ডান এবং বামে ক্যারিয়ারও কিন্তু রয়েছে। আমরা যদি একটু বনেটটা নিয়ে আলোচনা করি যে এই গাড়ির বনেটের সাইজটা কতটুকু, তাহলে ছোটোখাটো ফ্যামিলি এটা শহরের বাইরে তারা ট্যুর দিতে পারে, সেজন্য তাদের যতটুকু লাগেজ ক্যারি করার দরকার ঠিক অতটুকু পরিমাণের জায়গা যথেষ্ট পরিমাণে এখানে রয়েছে। আমি যদি একটু লিটারের পরিভাষায় বলি, তাহলে 45 লিটার। এই জায়গায় ঠিক নিচে একটি কিন্তু রিয়ার টায়ার এখানে রাখা হয়েছে, যদিও এটা রিমলেস, এখানে শুধুমাত্র টায়ারটাকেই রাখা হয়েছে।
আর মোটামুটি এখানে বলা চলে যে কেউ যদি পিকনিক করতে চায় তাহলে এটা একটা মজার একটা জিনিস, যে এখানে সে কাপ কিংবা অন্যান্য জিনিসগুলো রেখে সে কিন্তু চমৎকার একটি পিকনিক স্পটে গিয়ে তারা ভালো একটা টাইম স্পেন্ড করতে পারবে। এখানে লাইটও দেওয়া হয়েছে যাতে করে অন্ধকারে ঠিকঠাক দেখা যায়, আর এটা পুরোপুরি ম্যানুয়াল, যে কারণে হাত দিয়ে আপনাকে এটা নামাতে হবে। তো এই ছিল আমার কাছে পেছনের যে এক্সটেরিয়র সেই বিষয়টি। ওয়াইল্ড যেহেতু তারা বলছে, এগ্রেসিভ একটা লুক আনার চেষ্টা করা হচ্ছে, আর এসইভিউ গাড়িগুলোর মধ্যে কিন্তু এই লুকসটা খুবই দরকার, এবং মানুষজন যারা হচ্ছে কার লাভার্স তারা কিন্তু এই বিষয়টাকে সব থেকে বেশি প্রাধান্য দেয়। এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে গাড়ির মূল পার্ট, এই ইঞ্জিন সেকশন নিয়ে, এবং সেই বিষয় নিয়ে কথা বলার জন্য আমাকে সাহায্যের জন্য এসেছেন কিয়া বাংলাদেশের মার্কেটিং ম্যানেজার সাজ্জাদ ভাই। ওয়েলকাম সাজ্জাদ ভাই। আমরা শুরুতে আসলে যদি সামনের পয়েন্ট একটু খুলে নিই তাহলে নিশ্চয়ই আমাদের কথা বলারও সুবিধা হবে, দেখতে দেখতে আমরা কথা বলতে পারবো এবং দর্শকদেরকে জানাতে পারবো যে এই ইঞ্জিন পার্টে আপনারা কি কি রাখছেন, এবং নিশ্চয়ই বলা চলে যে অন্যান্য যে কোনো এসইভিউ যেটা এখন বর্তমানে মার্কেটে রয়েছে তাদের সাথে যদি কম্পেয়ার করা যায় তাহলে সেক্ষেত্রে এই কেয়ার সনেটের ইঞ্জিন সেক পার্টে আপনারা কি কি রাখছেন? এটা হচ্ছে 1500 সিসি 4 সিলিন্ডার অ্যাডভান্স স্মার্ট স্ট্রিম টেকনোলজিক্যাল ইঞ্জিন, এবং এটার হচ্ছে আপনার টর্ক হলো 14.7 kgm অফ টর্ক, হর্স পাওয়ার আছে 115 PS, এবং সাথে হচ্ছে টপ স্পিড 220। ইনিশিয়াল স্পিড মানে আমরা যেটা আসলে সবসময় বলে থাকি যে 100 স্পিড উঠতে হলে কত সেকেন্ডের মধ্যে? 0 to 100 আপনার উঠতে হলে এটাতে একটু 11.5 সেকেন্ডসের মতো। 11.5 সেকেন্ড, অর্থাৎ এখানে একটু বেশি লাগছে। এটাতে বেশি লাগছে, হ্যাঁ। এটা 1500 সিসির ইঞ্জিন, এবং এটাতে অ্যাকচুয়ালি এই গাড়িটাকে মেইন স্ট্রিম লাইফে চালানোর জন্য মানুষকে একটা টপ স্পিড যেহেতু 220 দিচ্ছি, কিন্তু একটা কন্ট্রোল, ওয়েল ভার্স কন্ট্রোল একটা ইউজারের উপরে রেখেই এই জিনিসটাকে কন্ট্রোল করা হয়েছে, সো দ্যাট এটা অলদো ইটস এ স্মল কম্প্যাক্ট এসইউভি, আমরা বলতে পারি এটা হচ্ছে ফ্যামিলির জন্য একটা পারফেক্ট সেফ টু রাইড কার বাংলাদেশের, কনসিডারিং বাংলাদেশের সিচুয়েশন অনুযায়ী। আচ্ছা, এই জায়গায় আমি একটু এই বনটা নামিয়ে কথা বলতে চাই আপনার সাথে, তাহলে আমাদের কথা বলতে সুবিধা হবে। সেটা হচ্ছে যে এই গাড়িতে আমি যতটুকু রিভিউ দেখেছি যে ইন্ডিয়ায় কিন্তু ডিজেল ইঞ্জিন রয়েছে, কিন্তু আমরা কেন পাই না? আমরা ডিজেল ইঞ্জিন গতানুগতিক অনেকগুলো কারণ রয়েছে, এবং সবচেয়ে বড় কারণ হচ্ছে দেখুন বাংলাদেশে আমাদের যে ফুয়েল ওয়েটা আমরা ইউজ করছি সেটার কোয়ালিটির উপর অনেক কিছু ডিপেন্ড করে, প্লাস হচ্ছে অকটেন ভেরিয়েন্ট ইজ মাচ মোর সেফার অপশন। আপনি যদি ওল্ড কারসগুলো দেখেন বা অন্যান্য কোনো গাড়িগুলোর দিকে কম্পেয়ার করেন, যতগুলো অকটেন ড্রিভেন কার আছে মানুষের প্রেফারেন্সটা অলওয়েজ স্ট্রং থাকে সেই দিকে, এবং গাড়ির পারফরমেন্সটাও খুব ভালো থাকে, এবং যেহেতু আমাদের গিয়ারবক্স হচ্ছে সিভিটি গিয়ারবক্স, সো ইটস অলসো ইস্যু অফ মাইলেজ সবসময় থাকে। তো সেই ক্ষেত্রে আমাদের মাইলেজের প্রশ্ন যখন চলেই আসছে তখন আপনি একটু বলে দেন না যে এটার মাইলেজ আমি কেমন পাবো? আমাদের শহরে আপনি একটা ঢাকা শহরের ট্রাফিককে যদি আমরা দেখি সেই অনুযায়ী সবচেয়ে বড় সমস্যা সেখানে আপনি ফুল অন ট্রাফিক এবং ফুল অন এসি রেখে আপনি অলওয়েজ খুব ইজিলি 10+ মাইলেজ পাচ্ছেন শহরের ভিতরে, এবং হাইওয়েতে আপনি যদি যান আপনার ফুল ফ্যামিলি নিয়ে, আপনি অন এন এভারেজ আমাদের কাস্টমার রিভিউই বলছে 15 to 16। বাংলাদেশের রাস্তাঘাট তো খুব একটা সবসময় ভালো রাস্তার মধ্যে নয়, সেই জায়গায় এটার পারফরমেন্স কেমন? বাংলাদেশের যে রোড কন্ডিশন থাকে সেই কন্ডিশনের সবচেয়ে বড় যে প্রবলেমটা ফেস করে সেটা হচ্ছে আপনার গ্রাউন্ড ক্লিয়ারেন্স ধরা হয়, যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স। হ্যাঁ রাইট, আমি গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু মিস করে গেছি দর্শককে, এইটা কিন্তু আমার কাছে যথেষ্ট মনে হচ্ছে। হ্যাঁ, ইটস এ 200 গ্রাউন্ড ক্লিয়ারেন্স ধরা হয়। ধরেন বাংলাদেশের যে 200 মিলিমিটার, হ্যাঁ 200 মিলিমিটার, বাংলাদেশের যে কোনো রাস্তায় আপনি এই গাড়ি নিয়ে গেলে আপনার গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে কখনো কোনো ইস্যু হবে না। নরমালি আমাদের দেশে যে সচরাচর যে গাড়িগুলো সবথেকে বেশি চলে, টয়োটার এক্সিও কিংবা এলিয়ন, তার তো মনে হয় 167 155 125 135 এর মধ্যেই অ্যারাউন্ড। সাজ্জাদ ভাই, তাহলে তো আমরা মোটামুটি ইঞ্জিন এবং গাড়ির এক্সটেরিয়র সম্পর্কে মোটামুটি ভালো একটা ধারণা পেলাম। আমরা যদি এবারে ইন্টেরিয়র নিয়ে যদি কথা বলতে চাই তাহলে চলুন আসলে দেখতে চাই যে এই যেরকম বাহিরে একটা বেসিক একটা ব্যাপার মানে ফলো করা হয়েছে, ইন্টেরিয়রের ক্ষেত্রে আসলে কি সেটা? ভাই, তাহলে আমি শুরুতেই ইন্টেরিয়র, যেহেতু এক্সটেরিয়র নিয়ে এতক্ষণ কথা বললাম, ইন্টেরিয়র নিয়ে যদি কথা বলি তাহলে শুরুতেই বসার পরে আমার কাছে মনে হচ্ছে যে আমি খুব একটা বেশি লম্বা মানুষ না, আপনি যথেষ্ট লম্বা মানুষ, মনে হচ্ছে 6 ফিটের কাছাকাছি, আপনাকে মনে হচ্ছে যে আপনি যথেষ্ট কমফোর্টেবলি বসেছেন। আমারও মনে হচ্ছে যে ড্রাইভিং সিটে বসে যে চাইলে আমি আমার স্টিয়ারিং পজিশন এবং আমার সিটিং পজিশন চেঞ্জ করে আমিও কমফোর্টেবল আর হতে পারবো খুব কমফোর্টেবলি, এন্ড আমার হেড স্পেস থাকার পরেও আপনি যদি এই সানরুফটা খুলে ফেলেন কোনো প্রবলেম হবে না। এইটা আসলে এখন পর্যন্ত যেহেতু আমরা
গাড়ির দাম দর্শকদেরকে বলিনি, বলবো হয়তো একটু পরেই, কিন্তু এই দামের মধ্যে এই ধরনের সানরুফের যে ফিচারটা, এটা আসলে নিশ্চয়ই সাধারণ যারা কার লাভার্স রয়েছে তাদেরকে একটু অ্যাট্রাক্ট করবে। অবশ্যই অ্যাট্রাক্ট করবে। এই ইনফোটেইনমেন্টের যেই এটা আসলে কতটুকু? এটা হচ্ছে আপনার ইনফোটেইনমেন্ট হচ্ছে 10.5 ইঞ্চ ডিসপ্লে, ড্যাশবোর্ডটা আলাদা করে ক্লাসিক ভাবে দেওয়া আছে। আমরা যেহেতু উই টক অ্যাবাউট সেফটি অ্যান্ড ফিচার্স, এবং কিয়া ইজ অলওয়েজ অ্যাবাউট সেফ অ্যান্ড ফিচার্স, সেফটি জিনিসটাকে আমরা প্রায়োরিটি দিই। সো আমরা এখানে অ্যাডিশনাল একটা অপশন দিয়ে রেখেছি যে ভয়েস মোড কমান্ড। সো ইউ ডোন্ট হ্যাভ টু লুক ইন দ্য স্ক্রিন অর ইউ হ্যাভ টু লুক ইন দ্য আপনার ফোন, আপনার মোবাইল স্ক্রিনে দেখে তাকানো লাগবে, স্ক্রিনও কন্ট্রোল করা লাগবে না। আপনার ভয়েস মোড কমান্ডের মাধ্যমে আপনার ফুল গাড়িটার কন্ট্রোল করতে অর্থাৎ আমি যখন ড্রাইভ করব তখন যেন আমার কনসেন্ট্রেশন যেন ব্রেক না হয়, সেই ব্যাপারটা এখানে কেটার করা হয়েছে। সেফটি ফিচার নিয়ে এগুলো কথা বলি যে কি কি রয়েছে। সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে ওরা ড্রাইভার সেন্ট্রিক গাড়ি সবসময় ক্রিয়েট করে। তো আপনি যখন ড্রাইভিং পিরিয়ডে বসে থাকবেন, আপনার স্টিয়ারিং থেকে যখন আপনি দেখবেন, আপনার আই ভিশনটা অনেক ওয়ে বেটার থাকবে আদার কার্স। এবং তাছাড়া হচ্ছে আপনার এয়ার ব্যাগ আছে সামনে, এয়ার ব্যাগ দুটো, এখানে আমি একটা দেখতে পাচ্ছি, এখানে একটা আছে, হ্যাঁ এই ফ্রন্টে দুটো এয়ার ব্যাগ আছে। এছাড়া হচ্ছে এসি ভেন্ট আছে সামনে 4টা, পিছনে আপনি এসি ভেন্ট পাচ্ছেন। স্পিডোমিটারের এই বিষয়টা আছে, স্পিডোমিটারের দিকে আপনি যদি যান, আপনি দেখবেন যে রাইট সাইডে টপ রাইটে পুরোপুরি তো ডিজিটাল করা হয়েছে, কমপ্লিটলি ফুললি ডিজিটাল। আপনি এখান থেকে আপনি ফুল জিনিসটা আপনি একদম ইউজ করতে পারবেন। ড্রাইভিং ইনফো দেখতে চাইলে অনেক সময় দেখা যায় যে পিপল ওয়ান্টস টু টেস্ট দ্য মাইলেজ, বা আমরা যেটা ইউজুয়ালি টেস্ট রান করে দেখি যেভাবে আমি বলেছি। তো আমরা আমাদের রিফিলিং এর পরের মাইলেজটাকে এভারেজে আমরা কাউন্ট করি। ড্রাইভিং মোড চেঞ্জ করলে কি আসলে এটার কোনো ডিসপ্লে চেঞ্জ হয়? ড্রাইভিং মোড যেহেতু এটা হচ্ছে অটোমেটিক ব্রেকিং সিস্টেম এন্ড হিল কন্ট্রোল, লেন অ্যাসিস্ট সবকিছু একসাথে ইন্টিগ্রেট করে দেওয়া আছে। সো এটার ড্রাইভিং সিস্টেমটা একটাই, আপনি নরমাল ড্রাইভিং মোডেই পাচ্ছেন, বাট উইথ এ বেটার মাইলেজ, যেহেতু আমরা এটাকে সিভিডি গিয়ার বলছে ইউজ করছি। ক্রুজ কন্ট্রোলটা যেটা এখানে আছে, খুব ইজিলি আপনি ধরেন এই জিনিসটা যদি হাইওয়েতে যান, একটু মজা করতে পারেন একটা ড্রাইভিং সেট করে। ইটস ফান কার, রেডি পিক আপ গাড়ি, খুব মজা করে আপনি গাড়ি চালাতে পারবেন। একটা জিনিস এখন আমরা যে গাড়িগুলোতে দেখি যে অন্যান্য ফিচার, যে 360 ডিগ্রি ক্যামেরা চারপাশ দিয়ে, এই গাড়ি চালানোর সময় কি এই ধরনের কোনো এখানে আপনার রিয়ার ভিউ ক্যামেরা আছে, ইজিলি আপনি রিয়ার ভিউ ক্যামেরাটা পাচ্ছেন সেফটি হিসেবে, এবং সেফটি হিসেবে সেন্সরও দেওয়া আছে। সো ইউজুয়ালি কম্প্যাক্ট এসইভি গুলাতে ফুল বডি সেন্সর এন্ড ব্যাক সেন্সর, ইউজুয়ালি আপনার ব্যাক সেন্সরটা, পিছনের সেন্সরটাই খুব ইম্পর্টেন্ট হয়, বিকজ আপনার কম্প্যাক্ট এসইভির ফ্রন্ট এত বড় থাকে না, খুবই ছোট হয়। তো সেই ক্ষেত্রে আপনার ধর এখানে পিছনে সেন্সর যেটা আছে, ইটস এনাফ টু কভার দ্য এন্টায়ার এরিয়া অফ কার আপনার জন্য। আচ্ছা, এটা নিশ্চয়ই প্লাস্টিক ফাইবার, হ্যাঁ প্লাস্টিক ফাইবার দিয়ে ফাইবার, নিচের দিকে আসলে লেদার ব্যবহার করা হয়েছে, লেদার কোট ইউজ করা হয়েছে। সিট আপনার ফ্যাব্রিক কোট করে দেওয়া আছে, ভেন্টিলেটেড ফ্যাব্রিক কোট আছে। আমরা মেক শিওর করেছি যে অল দ্য পার্টস এবং যা দেখছেন আপনারা, এভরিথিং ম্যানুফ্যাকচারড ইন কোরিয়া, এবং বাংলাদেশে আমরা লোকালি অ্যাসেম্বলি করি। অর্থাৎ কোয়ালিটির জায়গাটা আপনারা 100% একদম 100%। এবং আপনি বাইরে যে কালারটা দেখেছেন, এটা কিন্তু লোকাল স্প্রে পেইন্ট না। আপনি যদি দেখেন, এটা কিন্তু একদম ডিরেক্ট কোরিয়া থেকে পেইন্ট করে নিয়ে এসে এখানে ফুল বডিটা নিয়ে এসে এখানে পেইন্ট করা হয়েছে। আচ্ছা, পেছনের রোতে যারা বসবেন তারা আসলে কতটুকু কমফোর্টেবলি বসতে পারবে? পেছনের রো এবং সামনের রো ফুল অফ কমফোর্টেবল। আপনার কমফোর্ট নিয়ে আমরা কখনোই স্যাক্রিফাইস করিনি। সো এনাফ ফ্লেক্স স্পেস নিয়ে আমরা এই গাড়িটাকে ওভাবে করি রিডিজাইন করেছি এবং আমরা ইন্ট্রোডিউস করেছি মার্কেটের কাছে, এবং একই সাথে আপনি কিন্তু ফুল থিয়েটার মোডও পাচ্ছেন। পেছনে যদি তিনজন যদি বসতে চান তাহলে কি সেটা কি? তবে যদি সত্যি একটা কথা বলেছি, পিছনে টোটাল 4 জনের এই গাড়িটাতে খুব আরামসে বসতে পারবেন। তবে হ্যাঁ, যদি 3 জন অ্যাডাল্ট বসতে চান, সেই ক্ষেত্রে আপনার একটু অ্যাডজাস্ট করতে হবে। সাদ ভাই, তাহলে তো আমরা মোটামুটি ইন্টেরিয়র সম্পর্কে যথেষ্ট ধারণা পেলাম। আমরা যদি এবারে কিয়া বাংলাদেশ আফটার সেল সার্ভিস থেকে শুরু করে অন্যান্য যেই ব্যাপারগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। চলুন। শুরুতেই যে বিষয়টি জানতে চাই, বাংলাদেশে তো অনেক জনপ্রিয় কিংবা বহুল প্রচলিত ব্র্যান্ড রয়েছে যারা অনেক আগে থেকে সার্ভিস দিয়ে আসছে। কিয়া বাংলাদেশের আফটার সেল সার্ভিস টিমটাকে আমরা আমাদের 5 বছর অথবা 1 লক্ষ কিলোমিটার একটা ওয়ারেন্টি দিয়ে থাকি ইঞ্জিন অ্যান্ড ট্রান্সমিশনের উপরে, গাড়ির মোস্ট ইম্পর্টেন্ট 2টা পার্টের উপরে, এবং এটা আমরা ফ্রি রিপ্লেসমেন্ট করে দিই যদি কোনো কিছু হয়। তাছাড়া হচ্ছে আমরা এর বাইরে হচ্ছে একটা ডিক্লেয়ার্ড ফ্রি সার্ভিস দিয়ে থাকি, সেটা হচ্ছে ইন সার্ভিস, যেটা 2 বছর অথবা 20,000 কিলোমিটার, যেটাই আগে আসে না কেন। দেখুন, এখানে কোনো হিডেন কস্ট নেই। আচ্ছা, এই জায়গায় একটা জিনিস লক্ষ্য করলে দেখা যায় যে বিভিন্ন সময় আমরা দেখে থাকি যে স্পেয়ার পার্টসের যখন এরকম সমস্যা হয় কিংবা চেঞ্জ যখন করা হয়, তখন দেখা যায় যে ওইগুলোর দামটা অনেক বেশি অ্যাফোর্ডেবলের বাইরে চলে যায়। এরকম কোনো বিষয় কি রয়েছে? দেখুন, আমরা হচ্ছে বাংলাদেশে অ্যাসেম্বলিং
গাড়ি নিয়ে এসেছি এবং আমাদের মূল লক্ষ্য হচ্ছে সার্ভিস দেওয়া। সার্ভিস সেন্টার যেটা আছে সেটা আমাদের বিজনেস কোনো কনসিডারেশন না, এটা হচ্ছে আমাদের সলিউশন বেস। আমরা সবাইকে সলিউশন দিতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে আপনি আমাদের কাছ থেকে ডেফিনেটলি আমরা মেক শিওর করবো যে আপনি আমাদের কাছ থেকে জেনুইন প্রোডাক্টসটাই যাতে পান। সেই জেনুইন প্রোডাক্টসের যে প্রাইসটা থাকে সেই বাজার মূল্যটাই আমরা দিয়ে থাকি। আর তাছাড়া আমাদের কাছে অল টাইম স্পেয়ার পার্টস রেডি থাকে। সো দ্যার ইজ নো ইস্যুস যে আপনি গাড়িটা নিয়ে আসছেন আপনার 1 মাস বা 15 দিন 20 দিন 25 দিন অপেক্ষা করতে হবে, এরকম সিনারিও এখন আপনাদের ফেস করতে হবে না। আচ্ছা, আমি যে বললাম যে জনপ্রিয় কিংবা বহু প্রচলিত যে ব্র্যান্ডগুলো রয়েছে সেগুলো লোকাল মার্কেটে যেখানে অ্যাভেলেবল পার্টস পাওয়া যায়, বিভিন্ন গ্যারেজে সেগুলো রয়েছে, কিয়ার ক্ষেত্রে কি সেটা আসলে কিরকম, নাকি আপনাদের এই সার্ভিস সেন্টারের উপরে ডিপেন্ড থাকতে হবে? আমার সার্ভিস সেন্টারের উপরে আপনি যদি জেনুইন প্রোডাক্টস চান তাহলে আপনার অবশ্যই ডিপেন্ড থাকতে হবে। এবং তাছাড়া আপনি আমার রেগুলার সার্ভিসটার জন্য যেহেতু আপনার 2 বছর তেল ভরা ছাড়া কোনো খরচ নেই, আপনি অন্য কোনো জায়গা থেকে সার্ভিসটা কিভাবে নেবেন? আপনি তো ফ্রি সার্ভিসটা অ্যাভেল করবেন। তাছাড়া আপনি স্পেয়ার পার্টসের জন্য চাইলে লোকাল মার্কেট আপনি যেতে পারেন, কিন্তু সেই ক্ষেত্রে আসলে আমি আপনাকে জেনুইন বা অথেন্টিসিটির কোনো রিলায়েবিলিটি আমি আপনি এতটুকু ইনসিওরিটি দিতে যাচ্ছেন যে এই গাড়িটি পারচেজ করার পরে কোনো ধরনের পার্টস নিয়ে কিংবা কোনো কিছু হ্যাসেল পোহাতে হবে না। সবথেকে ইম্পর্টেন্ট এবং মানুষ যেটা জানতেও চাচ্ছে সেটি হচ্ছে এর প্রাইস কেমন। আচ্ছা, কিয়া সনেট আমরা বাজারে এখন মূল্য দিয়েছি, প্রাইস হচ্ছে 35 লক্ষ টাকা। ওকে, 35 লক্ষ টাকা। এবং এটি 35 লক্ষ যেহেতু 1500 সিসির মধ্যেই পড়ছে, রেজিস্ট্রেশন ফি কত থাকছে? 35 লক্ষ টাকা হচ্ছে এক্সক্লুডিং রেজিস্ট্রেশন আলাদা থাকবে এবং রেজিস্ট্রেশন আপনার ব্র্যান্ড নিউ গাড়িতে রেজিস্ট্রেশন করতে 1,25,000-এর মতন খরচ হয়ে থাকে। অন্যান্য মার্কেটে এটার কম্পিটিটর যারা রয়েছে তাদের থেকে আসলে এই গাড়িটি আসলে কতটুকু এগিয়ে রাখবে? মার্কেটে অন্যান্য যে কম্প্যাক্ট এসইভিগুলো রয়েছে সেগুলোর যে লেগ স্পেস থাকে বা বুট স্পেস থাকে বা গ্রাউন্ড ক্লিয়ারেন্স থাকে, সেই জায়গাগুলোর দিক থেকে কিয়া সনেট অনেক বেশি আগানো। এই বিষয়গুলো দেখবেন যখন এই প্রাইস রেঞ্জেও মানুষ চিন্তা করে একটা আমি সেডানে যেতে চাই, আপনার সেডানে এখন আর যাওয়া লাগছে না, ইউ আর গেটিং এন এসইউভি যেটা আপনার বেটার সেফটি, বেটার মাইলেজ, বেটার এফিসিয়েন্সি, বেটার কমফোর্ট দিবে অবশ্যই সেডান থেকে। তো সেই ক্ষেত্রে বাজারের যত কম্পিটিশনই আছে না কেন, আমাদের চেষ্টা হচ্ছে সবসময় একটা ভালো এবং রিলায়েবল গাড়ি সাথে এবং এনাফ কমফোর্ট দিয়ে গাড়িটাকে তুলে ধরা। ওকে সাজেদ ভাই, অনেক কথা হলো, অনেক আলোচনা করলাম, মোটামুটি এই সনেট সম্পর্কে যা যা জানার দরকার সবকিছু জানা হলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আসার জন্য। দর্শক, এই যে সনেট সম্পর্কে আপনাদেরকে মোটামুটি একটা ফুল ধারণা দেওয়ার চেষ্টা করেছে যে এই গাড়িটি যদি আপনি পারচেস করতে চান আপনাকে আসলে কোন কোন দিকে লক্ষ্য রাখতে হবে এবং আপনি কি কি পাচ্ছেন। শেষ করতে হচ্ছে আজকের ভোভো, কিন্তু প্রতিবার যখন শেষ করি একটা কথা বলতে চাই। আজকে যে জিনিসটা বলবো সেটি হচ্ছে আমরা যখন ড্রাইভ করি তখন যখন কর্নারিং করি, এই বিষয়টাতে আমাদের সবথেকে বেশি মাথায় রাখা উচিত। কর্নারিং যখন করব তখন যেন আমাদের ভিজিবিলিটি 100% যেন ক্লিয়ার থাকে, যে সামনের যদি যেটা আমি দেখতে পাচ্ছি না, অবশ্যই আমার গাড়িটা তখন যথেষ্ট নিজের কন্ট্রোলে রাখার চেষ্টা করব, তাহলে আমরা এই যে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা সেখান থেকে নিজেদেরকে বাঁচাতে পারবো। আজকের মতো শেষ করতে হচ্ছে ভোভো। অন্য কোনো ব্র্যান্ড এপিসোডে অন্য কোনো ব্র্যান্ড নিউ গাড়ি নিয়ে আবারও হাজির হব। ধন্যবাদ সবাইকে।